গিয়ে জমায়েতে আপনি বলতেছেন আপনি তৌহিদে জনতা এটা করতে হবে ওইটা করতে হবে নাহলে ভেঙে ফেলবো। 5 আগস্টের চেতনা হচ্ছে যে আপনি বোরকা পরবেন কেউ আপনাকে বিরক্ত। মব শাহবাগ থানা দখল করে নিয়েছে, হ্যাজ টেকেন ওভার। দলগুলো চেয়েছে যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা, কিছু লোকের নাম এসেছে যেমন রাজারবাগ দরবার শরীফ। তো এরা কারা? এরা তো চিরকাল আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল। ওসি 6 বছর আগে নিয়েছেন ছাত্রলীগের সার্টিফিকেট, এখন ছাত্রদলের সার্টিফিকেট নিচ্ছেন। একজন পুলিশ কর্মকর্তা, একজন আমলা কেন গায়ে রাজনৈতিক সিল লাগাবে? বিএনপি যেমন 31 দফা দিয়েছে, এটা বিএনপির দলীয় বিষয়। সেকেন্ড রিপাবলিক তাদের পলিটিক্যাল ম্যানিফেস্টো, সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন দৈনিক সমকাল পত্রিকার বিশেষ সংবাদদাতা রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনের দিনের উল্লেখযোগ্য খবর ধরে আলোচনা করে থাকি, বিশ্লেষণ শুনে থাকি। আজও আমরা অতিথির মুখ থেকে আজকের দিনের আলোচিত সব সংবাদের বিশ্লেষণ শুনবো। অনেকগুলো ঘটনা এই মুহূর্তে আমাদের হাতে আছে। আপনারা জানেন যে গত 2-3 দিন ধরে রাজনৈতিক মহলে একটি বিষয়ে বেশ তোলপাড়, সেটি হচ্ছে সংস্কার। এবং দৈনিক সমকাল পত্রিকা এরকম একটি সংবাদও আমরা দেখছি, রাজনৈতিক দলের কোর্টে এখন সংস্কারের বল। এই বিষয়ে আলোচনা শুনবো। আরেকটি বিষয় হচ্ছে মব সহিংসতা, এটি নিয়েও বেশ অনেকগুলো কাগজই সংবাদ প্রকাশ করেছে। আরেকটি বিষয় আছে বিদেশে থেকেও গণহত্যা মামলার আসামি, এটিও এক ধরনের মব, এটিও মব কালচার, সেটি নিয়ে আলোচনা শুনবো। এছাড়াও আরও বেশ কয়েকটি খবর রয়েছে, পর্যায়ক্রমে আমরা সবগুলোই শুনবো। সম্প্রতি আপনারা দেখেছেন যে ঢাকা শহরে নারী এবং শাহবাগ কেন্দ্রিক এক ধরনের বিতর্ক জন্ম নিয়েছে এবং তৌহিদ জনতার নামে তারা থানা ঘেরাও করে সেখানে অবস্থান নিয়েছে এবং সে বিষয়টি নিয়ে আলোচনার সমালোচনার ঝড় উঠেছে। রাজীব আহমেদ, আপনিও এই খবরটি শুনেছেন। সে বিষয়টি আসলে আমাদের কিসের ইঙ্গিত দেয় রাজনীতির গতিপথকে? দেখুন, শাহবাগের কালকের যে ঘটনা, কালকে রাতের থেকে, কালকে দুপুর থেকে, এটি আসলে ভালো কিছু হচ্ছে না, কোনো পক্ষের জন্য ভালো কিছু হচ্ছে না। একটি বিষয় সেটি হচ্ছে যে শেখ হাসিনার শাসন আমলে যারা ধর্মকর্ম করতেন বা মাদ্রাসা, কবি মাদ্রাসা কেন্দ্রিক যে সংগঠনগুলো বা দলগুলো বা আলিয়া কেন্দ্রিক যারা আছে, তারা তো ভয়ঙ্কর চাপের মধ্যে ছিল এবং তাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছিল। যে তাদেরকে নির্যাতন নিপীড়ন করলে, শিবির ট্যাগ দিয়ে করলে, জঙ্গি ট্যাগ দিয়ে করলে, নির্যাতন নিপীড়ন করলে কোনো রকম কিছু কারো যায় আসে না, কেউ সহানুভূতি দেখাবে না। কিন্তু আপনি দেখেন যে 5 আগস্টের যে আমাদের যে জুলাই অভ্যুত্থান, সেখানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল, তাদের আত্মত্যাগ রয়েছে, সবই সত্য। কিন্তু দেখেন 5 আগস্টের পর সার্টেন অফ পিপল, কিছু মানুষের মনে হচ্ছে যে দেশে মনে হয় তারা খেলাফত কায়েম করে ফেলেছে। ব্যাপারটা এরকম, এইখানে চলে যাচ্ছে তৌহিদে জনতার নামে, ওখানে চলে যাচ্ছে তৌহিদে জনতার নামে। এটি নিয়ে কিন্তু তো অন্তর্বর্তীকালীন সরকার বেশ অস্বস্তিতেও ছিল। হ্যাঁ, সরকার তো অস্বস্তির মধ্যে আছেই। সরকারের যে উপদেষ্টারা বারবার কথা বলছেন, কিন্তু সরকারের অস্বস্তির চেয়ে বড় বিষয় হচ্ছে ভাই জনগণ তো অস্বস্তিতে আছে। আপনি জনগণ আতঙ্কে আছে, অস্বস্তিতে আছে, আতঙ্কে আছে। আপনি হুট করে কিছু লোক 20 জন 30 জন লোক এক জায়গায় গিয়ে জমায়েতে আপনি বলতেছেন আপনি তৌহিদে জনতা এটা করতে হবে ওইটা করতে হবে নাহলে ভেঙে ফেলবো। তো ভাই, আপনি এত বড় বিপ্লবী, এত বড় বিদ্রোহী, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি তো শেখ হাসিনার শাসনের আমলে ঘর থেকে বেরোতে পারেন নাই। অভ্যুত্থান আপনাকে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ দিয়েছে, আপনাকে স্বাধীনভাবে আপনার মত চর্চার সুযোগ দিয়েছে, আপনার অধিকার যেটি ক্ষুণ্ণ হচ্ছিল সেটি আপনাকে রক্ষা করেছে 5 আগস্টের অভ্যুত্থান। তো আপনার তো উচিত ছিল অভ্যুত্থানের চেতনার সঙ্গে যাওয়া। অভ্যুত্থানের চেতনা মানে তো যে আপনি কাউকে, আমাদের অভ্যুত্থানের চেতনা কি? আপনি দেখেন যে আমাদের 17ই জুলাই প্রকাশের স্বাধীনতা, দেখেন আমাদের 17ই জুলাইয়ের যেই জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের যেই ভিডিওটা, যে ছবিটা আপনি দেখছেন তো, প্রীতিলতা হলের, যেটা যে একটা জিন্স টি শার্ট পরা মেয়ে এবং আপাতমস্তক বোরকায় ঢাকা একজন মেয়ে, 2 জন মেয়ে পাশাপাশি হাতে হাত ধরে বেরিয়ে আসছে, 2 জনের হাতে লাঠি। এটাই 5 আগস্টের এটি তো মূলত চাওয়া ছিল। হ্যাঁ, যে আপনি বোরকা পরবেন, কেউ আপনাকে উত্তক্ত করবে না, বলবে না, কেউ আপনার কাছে এসে জবাব চাইবে না, যেটা আওয়ামী লীগ সময় চাওয়া হইতো যে আপনি কেন বোরকা বললেন, আপনি কেন হিজাব করলেন, এই জন্য আপনাকে বিরক্ত করা হইতো। 5 আগস্টের চেতনা হচ্ছে যে আপনি বোরকা পরবেন, কেউ আপনাকে বিরক্ত করবে না, কেউ আপনাকে প্রশ্ন করবে না। বোরকার জন্য আপনি কোথাও নির্যাতিত, নিপীড়িত, করবেন না। তেমনি আপনি বোরকা না পরার কারণে, ওড়না না পরার কারণে আপনি কোনোভাবে নির্যাতিত, নিপীড়নের শিকার হবেন না। এই জিনিসটি একটি সমাজের একটি অংশ বোঝার চেষ্টা করছে না, যারা নিজেদেরকে নাম দিয়েছে তৌহিদে জনতা। সরকারের উচিত, দেখুন, এটা শক্ত হাতে দমন করা। তৌহিদি জনতার ভেতরে তো অন্য ধরনের কেউ ঢুকে সরকার বিরোধী অপতৎপরতা বা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও হোস্টাইল করবার ষড়যন্ত্র করতে পারে। কারণ আমরা জানি যে এই কওমি মাদ্রাসা থেকেই কিন্তু শেখ হাসিনাকে কওমি জননী পর্যন্ত
উপাধি দেওয়া হয়েছে। এবার আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন যে এই ঘটনায় যারা তৌহিদি জনতা আছে তাদের পেছনে কেউ নাই, ধরে এলাম কথার কথা তর্কের খাতির, কিন্তু তাদের যে কার্যক্রম, এই কার্যক্রমে সবচেয়ে লাভবান কে হচ্ছে? আমি যে আপনার কাছে প্রশ্ন রাখি, সবচেয়ে লাভবান কে হচ্ছে? কালকে দেখবেন যে রাত্রে শাহবাগে ঘটনা ঘটার 2 থেকে 3 মিনিটের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি ভারতে পলাতক তার ছেলে সজীবুদ্দিন জয় সেইখান থেকে আমেরিকা থেকে সেটি ভিডিও দিয়ে লিখছে যে বাংলাদেশ একটি, এবং উনি কিন্তু লিখেছেন যে তো এই মব শাহবাগ থানা দখল করে নিয়েছে, হ্যাজ টেকেন ওভার। আচ্ছা, তো এক নম্বর কথা বিষয় হচ্ছে যে শাহবাগ থানায় তো লোকজন গিয়েছে, আনলফুল প্রোটেস্ট করেছে, এই বিষয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু শাহবাগ থানা কিন্তু ভাই দখল হয় নাই। কিন্তু সজীবুদ্দিন জয় সে আমেরিকা থেকে লিখে দিয়েছেন যে শাহবাগ থানা হ্যাজ বিন টেকেন ওভার, দখল হয়ে গেছে ইতিমধ্যে, বেদখল করে ফেলছে কারা? টেররিস্ট মৌলবাদীরা। এই প্রচারটা তৌহিদি জনতার নামে যে মবগুলো হচ্ছে, যে বিশৃঙ্খলা হচ্ছে, এই বিশৃঙ্খলার ফলে যারা প্রচারের সুযোগ পাচ্ছে, যারা একে জঙ্গিবাদ, মিলিটেন্ট এবং হচ্ছে উগ্রবাদ বলে সারা দুনিয়ার কাছে প্রচার করার সুযোগ পাচ্ছে, তারা কারা? এতে লাভ কাদের হচ্ছে? লাভ কাদের হচ্ছে? তাহলে তো যেহেতু লাভ যাদের হচ্ছে, স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে তারা যাদের লাভ হচ্ছে তাদের দ্বারা তারা পরিচালিত কিনা। এই প্রশ্ন আপনার মনে আসতে পারে, প্রশ্ন আমার মনে আসতে পারে, যদিও আমার কাছে কোনো প্রমাণ নেই যে তাদের দ্বারাই তারা পরিচালিত, কিন্তু এই প্রশ্ন কিন্তু আসে। এক নম্বর একটা বিষয়। দ্বিতীয় একটা বিষয়, আপনি দেখেন যে এই যে যারা আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগ বহু বছর বহু প্রচার চালিয়েছে, কিন্তু দেখেন যখন সংবিধান সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাওয়া হয়েছে, কোনো দল কিন্তু, যেটা জামায়াত বলেন, খেলাফত বলেন, ইসলামী আন্দোলন বলেন বা জমিয়তুল উলামা বলেন, 5টা দল, কোনো দল কিন্তু এই প্রস্তাব করে নাই যে আমরা শরিয়া চাই, আমরা খেলাফতের শাসন ব্যবস্থা চাই। দলগুলো চেয়েছে যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, এবং দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলনের একটি প্রস্তাব ছিল যে দেশে যেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না হয়। এটার সঙ্গে আমরা সবাই একমত, ধর্মীয় যে মূল্যবোধ বা ধর্মীয় যে শ্রদ্ধা, যারা ভোটারদের প্রতিনিধিত্ব করে এরকম 5টি-6টি বড় ধর্মভিত্তিক দল কেউ শরিয়া চায়নি, খেলাফত চায়নি। তো যারা এখন খেলাফত চেয়ে, শরিয়া চেয়ে পরিস্থিতিকে নষ্ট করতে যাচ্ছে, মবের সৃষ্টি করছে এবং বলছে যে তারা খেলাফত লাগবে, তাদের শরীয়ত লাগবে, তাদের শরিয়া শাসন লাগবে, তারা কারা তাহলে? এরা তো তাহলে রাজনৈতিক দলের কেউ না, বা যে আমাদের যে ধর্মভিত্তিক রাজদল আছে তাদেরও কেউ না, দলগুলোর বাইরের কেউ, তো নিশ্চিতভাবে বিএনপির কেউ না, ছাত্রদের কেউ না। তাহলে এরা কারা? এই প্রশ্নের উত্তরটা তো আমাদের খুঁজতে হবে। এদের মাধ্যমে কে লাভবান হচ্ছে? যে প্রশ্ন আগে করেছিলাম, আমার এখন প্রশ্ন হচ্ছে যে এরা কারা, দ্রুত তারা ছড়াচ্ছেনি বা কিভাবে? হ্যাঁ, আগের প্রশ্ন হচ্ছে যে এদের দ্বারা লাভবান কে হচ্ছে, আর এখন আমার প্রশ্ন হচ্ছে যে এরা ছাত্রও না, এরা বিএনপিও না, এরা আমি ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে এদের কোনো রকম আপনি লিঙ্ক পাচ্ছেন না, তাহলে এরা কারা? দেখেন কয়েকটা ঘটনায় খুব উল্লেখযোগ্য, খুবই নির্দিষ্টভাবে কিছু লোকের নাম এসেছে, যেমন রাজারবাগ দরবার শরীফ। তো এরা কারা? এরা তো চিরকাল আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল, চিরকাল, এবং 5 আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের গুণকীর্তন করেছে, আওয়ামী লীগের স্তুতি করেছে। তো আপনি কি ধরেন আমাদের কাছে এই মুহূর্তে প্রমাণ নেই, যেহেতু প্রমাণ নেই, কিন্তু প্রশ্ন তো আসতে পারে, প্রশ্ন উঠতেই যে এই অস্থিতিশীলতা কারা তৈরি করছে। এখন যেই করুক, শেষ কথা যেটি হচ্ছে দায়িত্বের সরকার, সরকারের দায়িত্ব হচ্ছে এগুলো মোকাবেলা করা। এবং না, সরকার, আমি আপনার সঙ্গে এই জায়গায় দ্বিমত করি, সরকারের আন্তরিকতায় আমরা ঘাটতি দেখতে পাচ্ছি, সরকারকে এগুলো কঠোর হাতে মোকাবেলা করতে না। এখন এগুলো কি সরকার একা নিয়ন্ত্রণ করা সম্ভব? সরকার এটি তো কোনো রাজনৈতিক সরকার নয়, এটি হচ্ছে সব মানুষের এক ধরনের আবেগ বা এক ধরনের ভালোবাসার সরকার বা এক ধরনের আকাঙ্ক্ষার সরকার। এই সরকারের রাজনৈতিক তো কোনো উইং নেই। সুতরাং রাজনৈতিক দলগুলো বা সাধারণ জনগণ যদি এই সরকারের পাশে না দাঁড়ায়, তাহলে সরকার সফল হবে কি করে? সরকার শৃঙ্খলা ফেরাবেই বা কি করে? দেখেন, আপনার এই বক্তব্যের সঙ্গে আমি একমত এবং সমর্থন জানাই, এবং এটা কয়েকদিন যাবত বলে আসছি যে সরকারকে আমরা যাই কিছু বলি, সরকারকেই দায়িত্ব নিতে হবে, কিন্তু কথা যদি সরকারকে দায়িত্ব নিতে হবে, তো সরকার রাজনৈতিক দলগুলোকে এখানে এঙ্গেজ করুক, প্রত্যেক আপনার থানায় বা প্রত্যেক ওয়ার্ডে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা কমিটি করুক রে ভাই। একটা কমিটি তো সরকার করতে পারে, এতে করতে তো বাধা নেই। যে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি একদম প্রাথমিক পর্যায়ে ঠেকানোর জন্য রাজনৈতিক দলগুলোর, সেখানে ছাত্র প্রতিনিধি থাকলো, বিএনপি থাকলো, জামাতের থাকলো, রাজনৈতিক দলগুলোর থাকলো, যারা অভ্যুত্থানের পক্ষে ছিল বা নাগরিক সমাজে যারা আছে, সবাইকে নিয়ে একটা কমিটি হোক না ভাই প্রত্যেক ওয়ার্ডে, তাহলে ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা সহজ হবে। আপনি দেখেন যে গুলশানের যে ঘটনা গত পরশু রাতে, খুবই দুঃখজনক ঘটনা। এইরকম একটা ঘটনা ঘটলে তো একজন বেসামরিক ব্যক্তি একজন সাধারণ মানুষকে আরেকজন সাধারণ মানুষের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, এরপরে তো ভাই সভ্য সমাজের সরকার থাকে না, আইন কানুন থাকে না। আচ্ছা, এবার দেখেন ঘটনাটা কি? ঘটনা হচ্ছে যে এই বাড়িতে যে চাকরি করত, যে দারোয়ান, কেয়ারটেকার,
আওয়ামী লীগ এখন দেখেন যে আওয়ামী লীগের এমপির বাড়িতে তো নিশ্চয়ই বিএনপি জামাতের বন্য কেউ চাকরি করতো না, ওই ঘরানে যে কেউ না কেউ চাকরি করতো। সে লোকজনকে, আশেপাশের লোকজনকে বুঝিয়ে সুঝিয়ে এনেছে যে এই বাড়িতে 200-300 কোটি টাকা থাকতে পারে। সেই বাড়ির কেয়ারটেকার ছিল আগে, তো সে বুঝিয়ে নিয়ে ঘটনা ঘটিয়েছে। এখন ঘটনা যেই ঘটাক, এখন দেখেন এই দুঃসাহসটা মানুষের মধ্যে তৈরি হচ্ছে যে এইভাবে লুট করা যায়। এখন এই দুঃসাহসটা কেন তৈরি হলো? কারণ আইন শৃঙ্খলা ব্যবস্থাটা স্বাভাবিক নয়। এখন প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক না কেন? যেই পুলিশ বাহিনী বা যারা আছে তারা 5 আগস্টের আগে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিল বলে জন আক্রোশের শিকার হয়ে তারা ভেঙে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গত 7 মাসে কি পুলিশ বাহিনীকে জনগণের পক্ষে বা আইন শৃঙ্খলা ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য পুলিশ বাহিনীতে যে শুদ্ধি অভিযানের প্রয়োজন ছিল সেটি কি হয়েছে? চলছে, পর্যায়ক্রমে চলমান। আচ্ছা, পর্যায়ক্রমে চলমান থাকে তো ভালো, কিন্তু দেখেন যে একজন ওসি যিনি 5-6 বছর আগে নিয়েছেন ছাত্রলীগের সার্টিফিকেট, এখন ছাত্রদলের সার্টিফিকেট নিচ্ছেন। আমার পরিচিত একজন যিনি, না আমি এই প্রসঙ্গে রাজীব আহমেদ আপনি একটি ভালো জায়গা তুলেছেন, আমি এই জায়গাটিতে আলোচনা করতেই চাই। আমার একটি প্রশ্ন আছে যে এই যে আমলা এবং এই যে প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই যে রাজনৈতিক দলের প্রত্যয়নপত্র নিয়ে চাকরি করা বা এক প্রকার রাজনৈতিক দলের কিন্তু তারা প্রভাব বিস্তার করছে নানানভাবে, এবং প্রশাসনেও রাজনীতির এই যে মানে অবৈধ হস্তক্ষেপের যে স্পেসটি তৈরি হচ্ছে, এটি আসলে দূর হওয়া তো সবার আগে জরুরি। না হয়তো আসলে প্রশাসনের যে বিরাজনীতিকরণ। আমি আপনাকে ব্যক্তিগত ঘটনা দিয়ে একটু উদাহরণ দিই। আমাদের এলাকায়, ওনার নাম আমি নিতে চাচ্ছি না, এত ছোট অফিসার, পুলিশের ইন্সপেক্টর ওসি, তো সে আমাদের এলাকার উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। সেটা দিয়ে সে পোস্টিং নিয়েছে। বিএনপির জামায়াত নানান লোকজনকে নানানভাবে মামলা দিয়ে হয়রানি করেছে এই লোক, এবং সারাদিন আওয়ামী লীগ ছাত্রলীগ করতো। সে পুলিশ নাকি রাজনৈতিক কর্মীরা তফাৎ করা খুব মুশকিল হতো। এমন পরিস্থিতি দাঁড়িয়েছিল, সে পারলে আমাকে একটা মামলার আসামি করে দেয়, এরকম পরিস্থিতি ছিল। যাই হোক, 5 আগস্টের পর এই লোক কোথা থেকে ছাত্রদলের একটা প্রত্যয়ন জোগাড় করে নিয়ে এসেছিলেন। সে 2003 সালে ছাত্রদল করতো। এই যে আসলে ওসির ক্ষেত্রে যেটি ঘটলো, ডাব্লু সাহেব আগে ছাত্রলীগ, এখন ছাত্রদল। এখন প্রশ্নটা হচ্ছে যে এইভাবে আর কতদিন? একজন পুলিশ কর্মকর্তা, একজন আমলা কেন গায়ে রাজনৈতিক সিল লাগাবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনি 5 আগস্টে দেখেন নাই যে পুলিশ এবং প্রশাসন যদি দলীয়করণ হয়, যদি রাজনৈতিকরণ হয়, তাহলে পরিণতি কি হয়? যেই পুলিশ এখন ছাত্রদলের বা শিবিরের সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, প্রত্যয় নিয়ে যাচ্ছে, ওকে আগে ঘাট ধরে চাকরি থেকে বের করে দেওয়া উচিত। সেই কর্মকর্তাকে আগে বের করে দিতে। আমার জানা একেবারে খুবই মানে প্রত্যক্ষভাবে আমি বেশ কিছুদিন যাবত খেয়াল করছি যে প্রশাসনে, বিশেষ করে পুলিশের এডিশনাল ডিআইজি এই লেভেলের কর্মকর্তারা অনেক রাজনৈতিক প্রোগ্রামেও কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন। দেখেন যে সুনামগঞ্জে যে ঘটনাটা ঘটলো, এখন এবং বরিশালের এডিশনাল ডিআইজি নাজিমুল, তিনি তো একেবারে প্রকাশ্যে রাজনৈতিক সেমিনার সিম্পোজিয়ামে যাচ্ছেন এবং রাজনৈতিক কর্মীদের কে কোন পদ পাবেন বা কি কাকে কোন পদ দেওয়া উচিত, এরকম এক ধরনের মনিটরিং তিনি করছেন বলে আমি দেখছি বেশ কিছুদিন ধরে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একেবারে নির্দ্বিধায় সেই ছবিগুলো প্রকাশ পাচ্ছে, সেই বার্তাগুলো ছড়িয়ে পড়ছে। আচ্ছা, বড় দল হিসেবে ধরি বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে, কারণ মাঠের যে পরিস্থিতি, এই যে যারা হঠাৎ করে বিএনপি হয়ে উঠেছে রাজনৈতিক, বিশেষ করে আমলা এবং পুলিশ, এটা কিন্তু ভালো হচ্ছে না। আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে, এটা কিন্তু ফ্যাসিজম। আওয়ামী লীগ কিন্তু ফ্যাসিস্ট হয়েছে এই পথে ফ্যাসিস্ট হয়েছিল যে পুলিশ আওয়ামী লীগের ভাষায় কথা বলে, প্রশাসন আওয়ামী লীগের ভাষায় কথা বলে, সবাই আওয়ামী লীগ আর আওয়ামী লীগে নেই। ভাই আমি তো বহু বছর যাবত একটা কথা বলি যে এই গণতান্ত্রিক ব্যবস্থায় মানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল সরকার চালায়, কিন্তু গত 2014 5 জানুয়ারির একতরফা নির্বাচনের পর থেকে উল্টো হয়েছিল, সরকার দলকে চালাচ্ছিল। শেষে পরিস্থিতি এমন হয়েছিল যে কিছু মুষ্টিমেয় লোক সরকার এবং দল চালাচ্ছিল, এবং সব মিলেমিশে একাকার, কে পুলিশ, কে আমলা, কে মসজিদের ইমাম, কে বাইতুল মোকাররমের খতিব, আলাদা করা যাচ্ছিল না। তো দেখেন একটা সমাজের কোন জায়গায় সেই একই পরিস্থিতি কিন্তু এখনো আবার দেখা যাচ্ছে। আপনি দেখেন সমাজের খারাপ অবস্থা কোথায় পৌঁছেছিল, যে পৃথিবীর ইতিহাসে এই ঘটনা ঘটে নাই। একটা দেশের সরকার প্রধান আর একটা দেশের প্রধান ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান একসঙ্গে পালিয়েছেন, বাইতুল মোকাররমের খতিব এবং প্রধানমন্ত্রী পালিয়েছেন, একই অপরাধে, একই কারণে পালিয়েছেন। ভাই, এই নজির আমাদের এখানে আছে, এই শিক্ষা আছে। রাজনৈতিক দলগুলো যদি এই পূর্বের ঘটনা থেকে শিক্ষা না নেয় এবং যদি মনে করে যে আমি আমার লোক বসাবো অমুককে সার্টিফিকেট দিয়ে, তুমুককে সার্টিফিকেট দিয়ে, এইটা দিন শেষে সাস্টেন করে না। আওয়ামী লীগের যেই পরিণতি হয়েছে সেইটা শেষ কথা, যেটা ফেসবুকে যে দুষ্টমি করে ছেলেরা লেখে যে আপা গেছে যে পথে, আপনাদের সেই পথে যেতে হবে। কিন্তু
জি, রাজীব আহমেদ, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। রাজনৈতিক দলের কোর্টে এখন সংস্কারের বল, এরকম একটি সংবাদ দেখছি আমরা, দৈনিক সমকাল চেপেছে। এখানে 6টি সংস্কার কমিশনের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে ইতিমধ্যে হস্তান্তর করেছে এবং প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিকভাবে কিন্তু পত্র দিয়েছেন, চিঠি দিয়েছেন তাদের মতামত জানবার জন্য। এই বিষয়টি নিয়ে আসলে আলোচনা শুনতে চাচ্ছি। এই একটি জায়গায় কিন্তু বাংলাদেশের আগামীর রাজনীতি ঝুলে আছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বা সবকিছু কিন্তু এই জায়গাটিতে এখন এই মুহূর্তে কেন্দ্রীভূত। সেই জায়গাটির একটু ছোট্ট করে বিশ্লেষণ শুনতে চাই, যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে। আমরা আরো দুই একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই যে গত 15 ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা প্রথম বৈঠক করলেন জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটি প্রধান উপদেষ্টা এটির চেয়ারম্যান, সভাপতি। সেই কমিশন থেকে গত 2-3 দিনে রাজনৈতিক দলগুলোকে সংস্কার কমিশনের সবগুলো সুপারিশ পাঠানো হয়েছে এবং সর্বশেষ গতকাল চিঠি দেওয়া হয়েছে যে এখানে সব মিলিয়ে 254টি সুপারিশ রয়েছে। প্রত্যেকটি সুপারিশের সঙ্গে 3টি করে প্রশ্ন দেওয়া হয়েছে যে আপনি এর সঙ্গে একমত কিনা, আংশিক একমত কিনা, ভিন্নমত আছে কিনা। ভিন্নমত থাকলে ভিন্নমত লিখতে বলা হয়েছে। আর এই সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেজন্য 5টি পথ বলা হয়েছে, যে এটি কি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে, নাকি গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে, নাকি অধ্যাদেশ, নাকি আগামী যে সংসদ নির্বাচন তার সঙ্গে গণভোট, নাকি পরবর্তী সংসদে এটি বাস্তবায়ন করা হবে। আমার ঐক্যমত কমিশনের যিনি সমন্বয় করছেন মনির হায়দার, ওনার সঙ্গে আমার কথা হলো এবং অন্যদের সঙ্গে কথা হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে সরকার রাজনৈতিক দলের উপর সংস্কার চাপিয়ে দেবে না। সরকারের কাজ হচ্ছে যে সরকার এই সংস্কার প্রস্তাবনাগুলো তৈরি করেছে, সুপারিশগুলো তৈরি করেছে, চার্টার করে হ্যাঁ রাজনৈতিক দলগুলোকে দিবে যে আপনি এর কতটুকু একমত, কতটুকু একমত না। যে এই বিষয়গুলোতে অধিকাংশ দল একমত হবে বা একটু জাতীয় ঐক্যমত তৈরি হবে, সেই বিষয়গুলি সরকার বাস্তবায়ন করবে। এবং যেভাবে বাস্তবায়নের মত আসবে, যদি বলে যে গণভোট, সব দল যদি বলে গণভোট, তাহলে গণভোট রাজনৈতিক দলের বাতলে দেয়া মানে পথেই সরকার বাস্তবায়ন করবে। সরকার অন্যদিকে যেতে চাচ্ছে না। আর এই যে ঐক্যমত্য হবে, এই ঐক্যমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করা হবে, সেটা হচ্ছে জুলাই চার্টার। এই জুলাই চার্টার একটি ঘোষণা থাকবে যেখানে সব দল সই করবে, যেন পরে কেউ যেন অস্বীকার করতে না পারে, এক্সকিউজ তৈরি করে। যেমন দেখেন ভাই, অস্বীকার রাজনীতি যে দেশে আছে, 2014 সালের নির্বাচনের আগে শেখ হাসিনা বললেন যে এটা একটা নিয়ম রক্ষা নির্বাচন, 2-3 মাস পর বাপের নামে কসম করে বলছিল আবার নির্বাচন হবে। তো হয় নাই তোরে ভাই, শেখ হাসিনা তখন পরে বলছে না এরকম কিছু বলি নাই। তো এরকম তো অস্বীকার করতে পারে। তো সেই জন্য একটা চার্টার হচ্ছে, এটা খুবই ভালো জিনিস। একটা ডেমোক্রেসির চার্টার থাকুক, সবাই মিলে সই করুক। এখন একটা বিষয় যেটা হচ্ছে যে গণপরিষদ, দেখেন আপনি গত কয়েকদিন যাবত কিন্তু রাজনীতিতে অনেক উত্তেজনা ছড়িয়েছে এই গণপরিষদ এবং সেকেন্ড রিপাবলিক নিয়ে। শিক্ষার্থীরা, অভ্যুত্থানের নেতারা যে দল করেছেন, তারা গণপরিষদ চাচ্ছেন, সেকেন্ড রিপাবলিক চাচ্ছেন। তো ওনাদের সঙ্গে কথা বলে এক ধরনের সেকেন্ড রিপাবলিকের ব্যাখ্যাও তারা দিয়েছে। জি জি। এখন তাদের সঙ্গে আমার কথা বলে আমি যেটি নিশ্চিত হয়েছে, তারা যেটি বলছেন যে দেখেন সেকেন্ড রিপাবলিক মানে হচ্ছে এটি তাদের দলীয় দাবি, এটি সরকারের অবস্থান না। বিএনপি যেমন 31 দফা দিয়েছে, এটি বিএনপির দলীয় বিষয়। সেকেন্ড রিপাবলিক তাদের পলিটিক্যাল ম্যানিফেস্টো। এবং এই ছাত্ররা চাচ্ছে যে একটি সংসদ নির্বাচনের আগে বা এইবারের সংসদ নির্বাচনটাই গণপরিষদ আকারে হোক, সেই গণপরিষদে নতুন একটি সংবিধান রচনা করা হবে। এটি এখন দেখেন ছাত্ররা যেই জায়গায় এই মুহূর্তে আছে, ছাত্ররা বলবো না, এখন তরুণদের যে দল, এনসিপি, তাদের সামনে দীর্ঘ পথ রয়েছে লড়াইয়ের এবং রাজনীতি করার। আমার আশা যে তারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করবে। জি, রাজীব আহমেদ, আমরা শেষ করার আগে আরেকটি বিষয় আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা আরেকটি জাতীয় দৈনিকে দেখছি যে বিদেশে থেকেও গণহত্যা মামলার আসামি করা হচ্ছে এবং বাংলাদেশে যে এই যে শেখ হাসিনার দেখিয়ে দেওয়া একটি পথ, আমরা জানি যে গায়েবী মামলার সংস্কার বাংলাদেশে শেখ হাসিনা এনেছেন এবং সেই একই পথে কিন্তু এখনো আমরা দেখছি যে এই 5 আগস্ট পরবর্তী 5 আগস্টকে কেন্দ্র করে কারা ছাত্রদের উপরে হামলা করেছে বা কারা হামলা করেনি, একবারে গণহারে আসামি দেয়া হচ্ছে। অধিকাংশ এর মধ্যে আসলেই কিছু মানুষ কিন্তু বিদেশে ছিল বা আদৌ সম্পৃক্ত না। এর সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি সবসময় বলি যে শেখ হাসিনার শাসনের গত 15 বছরের শাসনে সবচেয়ে যে বড় ক্ষতিটি হয়েছে সেটি হচ্ছে যে রুল অফ ল, আইনের শাসন, এগুলো এমনভাবে ভেঙে পড়েছে, এমনভাবে অবক্ষ হয়েছে। দেখেন আওয়ামী লীগের আগেও তো দেশের সরকার ছিল, এখন যে আপনি চাঁদাবাজিরা দেখতে পাচ্ছেন, এরকম চাঁদাবাজি তো ছিল না। এই চাঁদাবাজিটা শুরু হয়েছে আওয়ামী লীগের সময় এবং সামাজিক অবক্ষয়টা এমন পর্যায়ে গিয়েছে, এখন দেখেন যে বিএনপি বলেন বা জামায়াত বলেন বা যেই দলের কর্মী বলেন বা এনসিপি বলেন, সে দেখছে যে আওয়ামী লীগের লোকজন কিছুদিন আগে এইভাবে পয়সা কামিয়েছে, তো সে তো মনে করছে এইটি তার জন্য এবার সুযোগ এসেছে, এখন তার পালা, এখন তার সুযোগ। সে দেখেছে যে এইভাবে বাস স্ট্যান্ড থেকে পয়সা ওঠানো যায়, এইভাবে বালুমহল থেকে পয়সা ওঠানো যায়, এইভাবে ঘাট থেকে পয়সা ওঠানো যায়, এইভাবে হাট থেকে পয়সা ওঠানো যায়। আওয়ামী লীগ
মানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শেখ হাসিনার শাসন ব্যবস্থা, মানে সোশ্যাল স্ট্রাকচারটাই ভেঙে দিয়েছে। আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল যে ফেব্রিক্স ছিল একদম সেটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। আমাদের সবচেয়ে বড় কথা আমাদের নৈতিকতার এইরকম একটা অবক্ষয় ঘটেছে। আপনি কত সংস্কার করবেন এগুলো করে? আমার ধারণা যে কালকে থেকেও যদি বাংলাদেশে সবকিছু ঠিকঠাক চলে তাহলেও 10 থেকে 15 বছর লাগবে এগুলো ঠিক হতে। যে লোভের স্তর তৈরি হয়েছে, আপনি একটা জিনিস দেখেন সাইদ ভাই, আগে দেখতেন না সরকারি কর্মচারীরা ঘুষ খায়? এটা তো নতুন না, সরকারি কর্মচারীদের এটা মানে অনেক আগে থেকেই, সেই প্রাচীন কাল থেকে চলছে। কিন্তু ঘুষ খেয়ে করতো কি, ঢাকা একটা গাড়ি একটা বাড়ি, এটুকুই কিন্তু লেভেল। এরপরে আর ঘুষ খেত না অনেকে। আচ্ছা না, সারা জীবন ঘুষ খেয়ে সেইটুকু করবে, এটা তার স্বপ্ন। আর একটু আরাম আয়েশে জীবন কাটাবে, স্বাচ্ছন্দ্যে থাকার জন্য। এখন সরকারি কর্মকর্তাদের মধ্যে আওয়ামী লীগের আমলে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা হচ্ছে দুবাইয়ে ভিলা, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, আমেরিকার নাগরিকত্ব, কানাডায় গোল্ডেন সিটিজেনশিপ কিনা, মানে আরো চাই। এই লোভ আপনি কিভাবে কন্ট্রোল করবেন? যে জিনিস তৈরি হয়ে গেছে। এখন দেখেন যে সরকারি একজন সিনিয়র সচিব, তার সাক্ষুল্য বেতন হচ্ছে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা এবং আদার্স ফেসিলিটি 2 লাখ টাকা পান। তো উনি যেমন রাজীব আহমেদ, আপনার এই কথাটা আমার মনে পড়ে গেছে, যেমন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের একটি ঠিকাদারি কাজ নিয়ে আমি কিছুদিন আগে এক লোকের সাথে গল্প করছিলাম। তো উনি বললেন যে আগে কাজ নিতে 3% দেয়া লাগতো অফিসে, এখন 6% রেট করে ফেলেছে। সেটি কিন্তু 5 তারিখের পরে। জি, ভয়ঙ্কর। এই এক্সিয়ান্ডা 6% এখন খরচ করে ফেলেছে। তাহলে আমরা কই বদলালাম? কই আমাদের জুলাই অভ্যুত্থানের পরে আমরা কোন মানবিক বাংলাদেশ পাবো বা মানবিক বাংলাদেশের পথে হাঁটছি? আদৌ কি আমরা হাঁটতে পারছি? না, একদম আমরা হাঁটতে পারছি না। ওই যে শুরুতে যে কথা বললাম, যে এই যে আপনি এক্সচেঞ্জের কথা বললেন, এরা প্রত্যেকেই যার জার্সি বদল করে ফেলেছে। আওয়ামী লীগের জার্সি খুলে নতুন জার্সি নিয়ে এসেছে। যারা ক্ষমতায় আছে তাদেরকে বুঝতে হবে যে এই জার্সিদারিদের দিয়ে ক্ষমতায় থাকা যায় না। এই জার্সিদারিদের সুযোগ দিলে একদিন 5 আগস্ট আসবে, আপনাকে পালাতে হবে। এবং আরেকটি জিনিস আপনার কাছ থেকে ছোট্ট করে শুনতে চাই, এই যে আমাদের সরকারি অফিসগুলিতে অফিস খরচ বাবদ একটি উৎকোচ রাখা হয়, এক প্রকার বৈধ করে ফেলেছে। আপনি জমি রেজিস্ট্রি করতে যান, জমি রেজিস্ট্রি ট্যাক্স হচ্ছে 11.5%, আপনার দিতে হবে 12.5%। 12.5% কেন? 1% অফিস খরচ। তাহলে তো এই আমলাদের তো সরকার বেতন দিচ্ছে জনগণের টাকা, এটি বৈধ হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনি ধরেন যে পিডি খুব ভালো, যেমন একজন পিডি আমাকে খুব একদম সততার সঙ্গে বলছিলেন যে উনি খুব সৎ অফিসার। উনি ধরেন যে 200 কোটি টাকার একটা প্রজেক্ট হয়েছে, সরকারের প্রজেক্ট সব ঠিকঠাকভাবে করেছেন, ঠিকাদারকে কোনো বিরক্ত করেনি। ঠিকাদার যাওয়ার সময় খুশি হয়ে তাকে 5% বিলের 5% দিয়ে যাচ্ছে, 10 কোটি টাকা। এটা খুশি হয়ে দিচ্ছে, এটা কোনো ঘুষ না। এটা তার বক্তব্য যে এটা কোনো ঘুষ না, এটা তাকে খুশি হয়ে দিচ্ছে। মানে ঘুষটাকে একেবারে জায়েজ করে ফেলেছে, একদম জায়েজ করে ফেলা হয়েছে ঘুষটাকে। এই যে আরেকটা ভয়ঙ্কর বিষয় ছিল শেখ হাসিনার সময়, যেটি হচ্ছে যে এই যে অপ্রদর্শিত আয় 10% 20% টাকা দিয়ে বৈধ করা। আপনার সহজ কথা, অপরাধকে বৈধ করা হয়েছে, অপরাধকে আর অপরাধ মনে হচ্ছে না। না, কিন্তু আমরা সেই পথ থেকে ফিরবো বলেই তো এত রক্ত, এত অভ্যুত্থান। এটি এত সহজ না। এটি আমি তো বললাম যে আজকে যদি আপনি মনে করেন যে কালকে থেকে বাংলাদেশে কোনো খারাপ কাজ হবে না, তাহলে আপনার 10 বছর লাগবে। এই যে দেখেন মামলা হচ্ছে, আপনি যে প্রশ্নটা আসলেন, এই যে বিদেশে থাকা লোকজনের নামে যে মামলা দেওয়া যায়, এই টেকনিকটা তো আজকে আবিষ্কার হয় নাই। এই টেকনিকটা আবিষ্কার করছে কে? 2018 সালে শেখ হাসিনা নির্বাচনের আগে। প্রথমে কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে এন্ডোর্স করা হয়েছে যে বিএনপি জামাতের লোকজনকে সাইজ করো, বিএনপির লোকজনকে সাইজ করো, গায়েবী মামলা দাও তাদেরকে দমন করার জন্য। তারপরে আস্তে আস্তে এটা কিন্তু প্রথমে কিন্তু এটার বাদী ছিল শুধুমাত্র পুলিশ, বাইরে কেউ দিতে পারে নাই। তারপর আস্তে আস্তে এটা আওয়ামী লীগের নেতাদের হাতে গিয়েছে, তখন তারা পয়সা কামানো শুরু করলো। তো এই যারা এখন বাদী হচ্ছে, যে সে বিএনপির লোক হোক আর জামাতের লোক হোক বা ছাত্রই হোক, তারা তো এই সমাজেরই অংশ। তারা তো দেখেছে যে এভাবে পয়সা ওখান থেকে শিখে এখন এখানে ওইখান থেকে পয়সা উপার্জন করে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে বাদী নিজে হয়তো 2 বছর 3 বছর আগে কাউরে পয়সা দিয়েছিল, নিজে কোনো একটা গায়েবী মামলায় পড়ে তার কাছে এই জিনিসটা তার কাছে টুলটা আছে যে হ্যাঁ আমি একসময় দিয়েছিলাম, এটা তো ভাই পয়সা উপার্জনের সহজ পথ, আমি এবার একটা মামলা করি কিছু পয়সা কামাই। এখন এর জন্য যেটি দরকার সেটি হচ্ছে, আবার বলতেছি যে সরকারের রাজনৈতিক দলগুলোকে এঙ্গেজ করা দরকার এক জায়গায়, যে সেই ব্যক্তি যে বাদী সে কোন পার্টির কোন দলের কোন পজিশনে দেখার দরকার নেই, তাকে জেলে যেতে হবে। এখন যেহেতু সরকার রাজনৈতিক সরকার না, সেক্ষেত্রে রাজনৈতিক দলের সমর্থন লাগবে, রাজনৈতিক দলকে সমর্থন করতে হবে এই জায়গায় সরকারকে, যে হ্যাঁ এই যদি আমার লোক হয় জেলে। এবং প্রশাসন থেকে যদি এই দুর্বৃত্তায়ন বা প্রশাসনের যে কর্তা ব্যক্তিদের বা প্রশাসনের আমলারা যদি রাজনৈতিক দলে এইভাবে হস্তক্ষেপ করে, সেই পথ থেকেও তো আমাদের ফিরতে হবে। সেই আমূল পরিবর্তন দরকার, যে আপনার পুলিশ এবং প্রশাসনকে কোনো রাজনৈতিক দল সুযোগ দিবে না।
কোনো রাজনৈতিক দল সুযোগ প্রত্যয়নে দেবে না, কোনো কাজ হবে কোনো না, যোগ্যতার ভিত্তিতে, মেধার যোগ্যতার ভিত্তিতে আসবে, তারা জনগণের সেবক, পাবলিক সার্ভেন্ট হিসেবে পাবলিককে সার্ভ করবে। জি। এই জায়গাটা ঐক্যমত থাকতে হবে। সেই জায়গাটিও নিশ্চিত তো করতে হবে, এবং এটি এই প্রফেসর ইউনূস সরকার যদি না পারে তাহলে কোনো আর কেউ সরকারের পারবে না, পক্ষে আর কেউ পারবে না। আর সম্ভব না, এবং এটি শেষ সুযোগ যাচ্ছে আমাদের জি। বোধহয়। এবং এই যে অফিস খরচ প্রথা, এটিও বন্ধ করা, এটিও বন্ধ এটাই করতে শেষ হবে। এটাই শেষ সুযোগ। এই সরকার যদি না পারে, কোনো রাজনৈতিক সরকার পারবে না। জি, ধন্যবাদ রাজীব আহমেদ। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি প্রফেসর ইউনূস সরকারের হাতে যেমন এটি শেষ সুযোগ, অনেক ক্ষেত্রেই এই শেষ সুযোগ আমরাও নাগরিক হিসেবে আসলে হাতছাড়া করতে চাই না, এবং আমরা বিশ্বাস করি যে 5 আগস্ট যে ছাত্র জনতার অভ্যুত্থান, যে এত ত্যাগ, এত রক্তের উপর দিয়ে যে গণতন্ত্রের সুবাতাসের সম্ভাবনা দেখা দিয়েছে, সেটি যেন আদৌ আমাদের হাত থেকে আসলে হাতছাড়া না হয়, আমাদের সামনে থেকে সরে না যায়। সেজন্য শুধু সরকার না, নাগরিকেরও অনেক দায় রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়বোধের জায়গা থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।